রিফ্লেকশনের পর থেকে। ছবিটা অতটা পরিষ্কার নেই এখানটায়। বেশ, কোন কোন জিনিসগুলো বলে যাচ্ছি সেগুলো দেখো। আচ্ছা, রিফ্লেকশন ফ্রম প্লেন মিরর, মানে একটা সমতল দর্পণে যখন রিফ্লেকশন হবে তখন কি হবে এটা বলা হচ্ছে। দি ইমেজ ইজ ভার্চুয়াল, সবসময় এটা মনে রাখবে, এটা প্রশ্ন দেবে যে সমতল দর্পণে যে চিত্র আসবে সেটা কেমন, এটা জিজ্ঞেস করবে ওরা। সেটা সবসময় হবে কি ভার্চুয়াল, ঠিক আছে, এবং ল্যাটারালি ইনভার্টেড মানে উল্টো, ঠিক আছে। অসৎবিম্ব এবং উল্টো। সৎবিম্ব অসৎবিম্বর পার্থক্য তোমরা জানো নিশ্চয়ই, ওটা আমি পরে আসছি তারপর। আচ্ছা, the size of image is equal to the object, যেরকম আকার থাকবে সেরকম আকার, মানে কিরকম, প্লেন আয়না ভাবো, তুমি নিজের যে আকারটা দেখো, মানে ধরো তোমার হাইট 5 ফুট 5 ইঞ্চি, তুমি সেই আকারটাই গিয়ে কিন্তু আয়নার সামনে দেখো, তার মানে আকারটা তোমার সেম থাকবে, ঠিক আছে। the distance of image from the mirror is equal to the, বস্তু দূরত্ব এবং তোমার প্রতিবিম্ব দূরত্ব দুটো সমান। 4 নম্বর বলছে if an object moves towards or away from the plane of the mirror in speed v, the image move towards or away with 2v, এটা খুব ইম্পর্টেন্ট। মানে এরকম যদি সমতল দর্পণ থাকে, সেখানে যদি একজন ব্যক্তি বা কোনো অবজেক্ট এখানে থাকে, সে যদি ভি বেগে তার দিকে এগিয়ে আসে, তাহলে ইমেজটা তার দিকে 2v বেগে এগিয়ে আসবে, এটা বলা হচ্ছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। একটা প্লেন মিররকে, মানে ধরো এখানে একটা প্লেন মিরর আছে আর একটা অবজেক্ট আছে, এই প্লেন মিররকে যদি আমি থিটা অ্যাঙ্গেলে রোটেট ঘোরাই, মানে এরকম ছিল মিরর, প্রথমে মিররটা এরকম ছিল, এটা ধরো প্রথম মিররটা, আমি এবার এই দিকে করে দিয়েছি, তাহলে ছবিটা কেমন হবে, এরকম। এরকম যদি হয় তাহলে যে ইমেজটা মিররে তৈরি হবে সেটা 2 থিটা কোণে ঘুরে যাবে, ঠিক আছে, 2 থিটা কোণে ঘুরে যাবে, এটা হচ্ছে এইটা। প্রত্যেকটা পয়েন্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট। Two plane mirrors are inclined to each other at an angle theta. The number of images n of point object from, মানে এই জিনিসটা কিরকম, যে দুটো ধরো প্লেন মিরর আছে, হ্যাঁ, এবার তাদের মধ্যবর্তী কোণটা যদি তোমাকে বলে দেয় কতগুলো ইমেজ ফর্ম করতে পারে, সেটা বার করতে হবে। ওটা তো ওই যে 360 ডিগ্রি বাই থিটা -1 এই ফর্মুলা দিয়ে করতে হবে। এবার দেখো জিনিসটা কেমন। আচ্ছা, যদি 2.3 বের হয় তাহলে ওটাকে কি দুইটা ধরবো না তিনটা ধরবো? 2.3 ধরলে দুইটাই ধরতে হবে, ঠিক আছে। আর যদি 2.6 বের হয় তাহলে তুমি এটাকে তিনটায় ভাববে, বা 0.5 এর উপরে গেলে ওটাকে ভাববে। ফর্মুলাটা হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা -1, এই তো। এইটা ফর্মুলাটা মনে রাখবে, এটা কি, নাম্বার অফ ইমেজ, তাই তো। সবাই মাইকটা অন করে রাখো, তাহলে সুবিধা হবে। নাম্বার অফ ইমেজেস মানে ধরো দুটো মিরর প্লেন দর্পণ আছে, তারা তাদের মধ্যে অ্যাঙ্গেল করলো হচ্ছে 45 ডিগ্রি বা ধরো 90 ডিগ্রি করলো। এবার তোমাকে বললো কতগুলো ইমেজ পাওয়া যাবে, এই প্রশ্নটা দেবে, যদি দেয় ইমেজ পাওয়া যাবে, এটা জিজ্ঞেস করবে। তুমি কি করবে, থিটার জায়গায় তুমি 90 বসাও, তাহলে 360 বাই 90 -1, 0 0 কাটো, 9 4 36, 4 -1 = 3। তার মানে যদি মিরর দুটো নিজেদের মধ্যে অ্যাঙ্গেল থিটা = 90 করে, পরস্পর পরস্পরের সঙ্গে সমকোণে থাকে, তাহলে আমরা উক্ত যে কম্বিনেশন অফ মিররটা আছে, মানে দুটো যে দর্পণ আছে, সেই ক্ষেত্রে আমরা তিনটে ইমেজ বা তিনটে প্রতিবিম্ব পাবো, ঠিক আছে। এইটা বলছি দুটো ইমেজের কোনটা 45 বললে না 90 বললে? 90 আচ্ছা, ঠিক আছে। বেশ, আচ্ছা, এরপরে আমরা যেটাতে আসছি সেটা দেখো। 360 ডিগ্রি বাই থিটা -1, এইখানে দুটো জিনিস হয়। একবার হয় হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা -1, এই ফর্মুলাটা হয় যখন অবজেক্টটা যে আয়নার সামনে রাখবো সেটা সিমেট্রিক্যালি স্পেস থাকবে, আয়নার সঙ্গে প্রতিসম ভাবে থাকবে, ঠিক আছে।
-1 হয়। আরেকটা হয় এই -1টা তখন থাকে না, শুধু থাকে n ইকুয়ালস টু হচ্ছে 360 ডিগ্রি বাই থিটা। এরকম যখন ফর্মুলাটা আমরা নেব তখন অবজেক্টটা সিমেট্রিক্যালি প্লেসড হবে না। এই জিনিসটা এটুকুন জানলেই হবে, তো তোমার কাজ কিন্তু এটা দিয়েই হয়ে যাবে। ঠিক আছে, বেশ। এইবারে এখানে একটা চার্ট আছে, এই চার্টটা আমি একটা সহজ বিষয়ে বলে দিই কি করতে হবে। এত বড় চার্ট তো তুমি মুখস্থ করতে চট করে অসুবিধা হবে করতে। এখানে দুটো জিনিস লক্ষ্য করবে, যা আছে থাকবে। ঠিক আছে, একটা আমি ছবি এঁকে দেখাতে পারি, যদি এরকম একটা যদি আমার মিরার থাকে, কথার কথা বলছি ধরো এটা যদি আমার মিরার হয়, এরকম ঘষা থাকে, মিরারে এইটাকে আমরা বলি হচ্ছে কি বলি বলো এটাকে, এই পয়েন্টটাকে জানা আছে নাম বলো, পুলক বলো এই পয়েন্টটাকে কি বলি? এটা আলোক বিন্দু বলি না, আলোক কেন্দ্র বা আলোক বিন্দু। আর এইখানে একটা পয়েন্ট ধরো থাকে, সেটাকে আমরা বলছি ফোকাস, বা এখানে একটা থাকে বক্রতা ব্যাসার্ধ। এই প্রধান অক্ষের ওপর যা যা আমি আঁকি সেগুলো হচ্ছে আমার সমতল দর্পণ, বা তোমার উত্তল দর্পণ হোক, অবতল দর্পণ হোক, যাই দর্পণ হোক, সেই দর্পণ থেকে তার যে আলোক কেন্দ্র, এই পয়েন্ট থেকে দূরত্বটা, মানে এই পয়েন্ট থেকে যদি দূরত্বটা আমি মাপি, এটা যদি আমার হয় 2 মিটার বা 2 সেন্টিমিটার, আমি বলবো এর বক্রতা ব্যাসার্ধ হচ্ছে 2 সেন্টিমিটার। বক্রতা ব্যাসার্ধ মানে কি, এই যে দর্পণটা আছে না, এই যে দর্পণটা, এই দর্পণটা তো একটা, তুমি যদি পুরোটা আঁকো তাহলে কি হবে, একটা বৃত্ত হবে। কিন্তু আমরা তো পুরো বৃত্তটা আঁকছি না, আমরা কি করছি, আমরা অর্ধেক বৃত্তটা আঁকছি। মানে আমি যদি এরকম একটা আঁকি, একে যদি এরকম দাগ দিই, তাহলে এই যে এটা যে এর কেন্দ্রটা, এই কেন্দ্র থেকে যে দূরত্বটা আমি নিচ্ছি এই অবধি, এইটা কি, এটা সি, এটাই হচ্ছে আর মানে ব্যাসার্ধ। কিন্তু আমি কি করছি, এই ছবিটাকে আমি ছবিটাকে এইভাবে আঁকছি, পুরোটা আঁকলাম না, কিন্তু এই আমার কেন্দ্র রয়ে গেল, এইটা আমার আলোক কেন্দ্র ছিল, এখানেও এটা আলোক কেন্দ্র। এইখান থেকে এই যে দূরত্বটা যেটা আমি আর এঁকেছি, সেই দূরত্বটা বলছি আমি সি, কথার কথা বলছি, এই দূরত্ব এখান থেকে এই যে দূরত্বটা সি মাপছি, এটা হচ্ছে আমার বলো কি বক্রতা ব্যাসার্ধ। বোঝা গেছে, বক্রতা ব্যাসার্ধ। এবার বিভিন্ন জায়গায় ফোকাস থাকে, কোনো একটা জায়গায় পয়েন্টে মুখ্য ফোকাস থাকে, তার তলায় গৌণ ফোকাস থাকে, এই সমস্ত জিনিসপত্রগুলো থাকে এখানে। পরে পরে যদি এগুলো লাগে আমরা বলে দেবো কোনটা কি। আচ্ছা, এবার এই বিন্দুটাকে আমরা বলি আলোক কেন্দ্র। এই মোটামুটি এরকম একটা জায়গায় আমাদের বক্রতা কেন্দ্র থাকে, ফোকাস থাকে। আর এই রকম জায়গাতে বা এইদিকে কোথাও একটা, আমি বলছি তো এইদিকে আমি কোথাও একটা ইউ রাখলাম, এই যে এখানে আমি বস্তু রেখেছি, এই আলোক কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এটাকে আমরা বলি বস্তু দূরত্ব। এবার আমার কাজ হচ্ছে কোথায় প্রতিবিম্বটা প্রতিস্থাপন হবে, যেখানে প্রতিবিম্ব প্রতিস্থাপন হোক, ধরো এরকম একটা জায়গায় প্রতিবিম্ব প্রতিস্থাপন আছে উল্টো দিকে, তখন বক্রতা কেন্দ্র থেকে এই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। বস্তু দূরত্বকে ইউ দিয়ে লিখি, আর প্রতিবিম্ব দূরত্বকে ভি দিয়ে লিখি। ঠিক আছে, এই হচ্ছে মেন থিং। এবার আমার এখানে কাজ কি, কোনো একটা অপশন তুলে দেবে, দিয়ে বলবে এটা কিরকম ইমেজ হবে তুমি বলো। দেখো কনকেভ মিরার যদি আমরা নিই, ঠিক আছে, কনকেভ মাথায় রাখবে, আর কনভেক্স দুটো আছে আমার। আর বেশি বেশি আমার এখানে মানে ডিটেলে গিয়ে লাভ নেই, আরো অনেক প্লেনো কনভেক্স, প্লেনো কনকেভ অনেক আছে। তো কনকেভ মিরার এইটা। আচ্ছা, কনকেভের বাংলা বলো। অবতল। বেশ বেশ বেশ, কনকেভ মিরারের ক্ষেত্রে যাই তুমি আঁকো বা যাই তুমি করো, এটা দেখতে কেমন হবে আগে আমরা একটু দেখে নিই কনকেভটা। সেটা হচ্ছে এইরকম মিরারটা যদি আমরা রাখি এরকম, এর বাইরের দিকটা ঘষা হবে। ঠিক আছে, এইরকম মিরার হলে আমরা বলবো কনকেভ। এবার ইনফিনিটিতে যদি যদি আমার আলোক কেন্দ্র দিয়ে যায়, এবার আমি এমন একটা জায়গায় বস্তুকে রাখবো, ঠিক আছে, সেখানে যদি ইনফিনিটিতে আমি রাখি কোনো বস্তুকে, তার পজিশন হবে কোথায়, ফোকাসে। ঠিক আছে, এবং যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা কোথায়, রিয়েল ইনভার্টেড। এবার তুমি এই সবগুলো তোমাকে যাই দিক তুমি পড়বে, পড়ে তুমি শুধু দেখবে একটা পোর্শনই আছে যেখানে ভার্চুয়াল ইরেক্ট, দুটো তিনটে পোর্শন ভার্চুয়াল ইরেক্ট, আমি এটা মুছে দিই একটু তাহলে দেখতে সুবিধা হবে। ভার্চুয়াল এবং ইরেক্ট আমি জাস্ট পরীক্ষা তাড়াতাড়ি মনে রাখার জন্য বলছি, এই ভার্চুয়াল ইরেক্ট, ভার্চুয়াল ইরেক্ট আর ভার্চুয়াল ইরেক্ট। ঠিক আছে, আচ্ছা ভার্চুয়ালের বাংলা কি বলো, অসৎ, তাই তো? তাহলে কোথায় ভার্চুয়াল ইরেক্ট হবে, এটা হচ্ছে যে বিটুইন ফোকাস অ্যান্ড পোল। তাহলে ফোকাস এবং পোল এই দুটোর মধ্যেখানে যখন আমি রাখবো, মানে আমি যখন একটু আগে দেখাচ্ছিলাম ছবিটা এঁকে এইখানটায়, এই যে এটা যদি আমার পোল হয় মানে আলোক কেন্দ্র পোল, আর এটা যদি আমার ফোকাস হয়, এর মধ্যেখানে যখন আমি রাখবো, তখন আমি প্রতিবিম্ব দূরত্ব বা প্রতিবিম্বটা যেটা পাবো সেটা ভার্চুয়াল এবং ইরেক্ট পাবো। আর কোথায় পাবো, কনকেভে আর কোথাও পাবো না, শুধু এই জায়গাটাতেই পাবো। ঠিক আছে, কনকেভে সবসময় মনে রাখবে যাই দিক আমাকে, যাই আমার করতে হোক না কেন,
আমি কিন্তু শুধুমাত্র মাথায় রাখবো যে বিটুইন ফোকাস এবং পোল এই দুটোর মাঝেই শুধু ভার্চুয়াল ইরেক্ট হয়। বাকিগুলো কোথায় আমি যেখানে খুশি রাখি সবগুলো রিয়েল ইনভার্টেড, রিয়েল ইনভার্টেড, রিয়েল ইনভার্টেড, রিয়েল ইনভার্টেড, সবকটা রিয়েল ইনভার্টেড। শুধু ভার্চুয়াল এবং ইরেক্ট হবে হচ্ছে শুধুমাত্র ফোকাস, মানে আমাদের যেটাকে আমরা বলি মুখ্য ফোকাস, গৌণ ফোকাস, সেই মুখ্য ফোকাসের এবং তোমার পোল মানে হচ্ছে যেটা আমার আলোক কেন্দ্র, বা যেটা আমরা এই জায়গা এই পোর্শনটাকে বলি, আমার এক্সাক্ট বাংলাটা ঠিক মনে, এটা সম্ভবত আলোক কেন্দ্রই বলে। এই পোল, এই জায়গাটা এবং ফোকাস, এই দুটোর মধ্যেখানে যখন আমি রাখবো তখনই শুধুমাত্র ভার্চুয়াল এবং ইরেক্ট হবে। এইটা শুধু মনে রাখবে, বাকিগুলো তো সবই রিয়েল ইনভার্টেড উত্তর আসবে। এবার কনভেক্সে যদি আমি আসি, কনভেক্স মিরারে আমি যাই বলি না কেন, দুটো পজিশন, একটা ইনফিনিটি আর ইন ফ্রন্ট অফ দ্য মিরার। একটা অসীমে রাখতে হবে বস্তুকে, একটা হচ্ছে দর্পণের সামনে যদি আমি রাখি ইন ফ্রন্ট। কোন পজিশনটা বলে দিচ্ছে দেখো, একটা ইনফিনিটিতে যদি আমি রাখি তৈরি কোথায় হবে, ফোকাসে তৈরি হবে এবং বিটুইন পোল অ্যান্ড ফোকাস। আর যখন আমি আয়নার সামনে রাখবো, একবার আমি রাখছি ইনফিনিটিতে, তখন যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেটা তৈরি হবে ফোকাসে। একবার রাখবো আমি ইন ফ্রন্ট অফ দ্য মিরার, মিরারের সামনে, তখন যে প্রতিবিম্ব তৈরি হবে সেটা হচ্ছে বিটুইন পোল অ্যান্ড ফোকাস, পোল এবং ফোকাসের মধ্যে। এবং দুটো ক্ষেত্রেই যে প্রতিবিম্ব আসবে সেটা ভার্চুয়াল এবং ইরেক্ট আসবে। ঠিক আছে, এইটা তোমাকে প্রশ্ন দুটো দেবে এখান থেকে। একটা হচ্ছে যে আমরা আমরা প্রতিবিম্বকে অবতল দর্পণের ক্ষেত্রে যদি ইনফিনিটিতে বা অসীমে রাখি, বস্তু কোথায়, প্রতিবিম্ব কোথায় স্থাপন হবে এবং প্রতিবিম্বের রূপ কেমন হবে। তখন তুমি বলবে বস্তুকে যদি আমি ইনফিনিটিতে রাখি সেই প্রতিবিম্ব তৈরি হবে ফোকাসে এবং রিয়েল ইনভার্টেড হবে। বস্তুকে যদি আমি পোল এবং ফোকাসের মধ্যেখানে রাখি, বস্তু কোথায় তৈরি হবে, যদি আমি অবতলের ক্ষেত্রে বলি, বস্তু তৈরি হবে বিহাইন্ড দ্য মিরার। এটা অবশ্যই মনে রাখবে, আয়নার পিছনে, বিহাইন্ড দ্য মিরার। এবং এটাই একমাত্র হবে ভার্চুয়াল এবং ইরেক্ট। এই জায়গাটা বলো কি পড়তে হবে আর কি করতে হবে, বোঝা গেছে কিনা? এই জায়গাটা আমাকে আগে বলো যে বোঝা গেছে কিনা। ঠিক আছে, মানে অবতলের ক্ষেত্রে ওই দুটো কন্ডিশন আর উত্তলের ক্ষেত্রে ওই দুটো কন্ডিশন, তাই তো? দুটো নয়, অবতলের ক্ষেত্রে এখানে একটা স্টার দেওয়া আছে, এই কন্ডিশনটা মুখস্থ করতে পারে। উত্তলে তো দুটো দেওয়াই আছে। ঠিক আছে, হ্যাঁ, খুব আর ওই ভালো যে হয়। আরেকটা বললো ইনফিনিটিটা, হ্যাঁ। হ্যাঁ, যদি খুব ভালো হয়, ধরো তোমাকে বললো অবতল দর্পণের ক্ষেত্রে ইনফিনিটিতে বস্তুকে রাখা হলো, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে এবং কিরম তার রূপ হবে। তুমি বলবে বস্তুকে ইনফিনিটিতে রাখলে প্রতিবিম্ব অবতল দর্পণের ফোকাসে তৈরি হবে, ফোকাসে। এবং এই যে তোমার বস্তুটা তৈরি, বস্তু ইয়েতে তোমার প্রতিবিম্বটা তৈরি হলো সেটা হবে রিয়েল এবং ইনভার্টেড। সিমিলারলি তোমাকে যদি আবার জিজ্ঞেস করে বিটুইন ইনফিনিটি এবং সেন্টার অফ কার্ভেচার, মানে বক্রতা ব্যাসার্ধের মধ্যখানে যদি আমি রাখি, তাহলে প্রতিবিম্ব কেমন তৈরি হবে, সেটাও রিয়েল ইনভার্টেড হবে। এবার তোমাকে বললো বিটুইন ফোকাস এবং পোলের মধ্যখানে রাখলে কেমন তৈরি হবে, শুধু এইটাই তুমি মনে রাখবে, ভার্চুয়াল এবং ইরেক্ট হবে। ঠিক আছে, বাকি সবগুলো অবতল দর্পণে সেম হবে, শুধু কোথায় তৈরি হচ্ছে এটা পাল্টাচ্ছে, কিন্তু আকারগুলো শুধুমাত্র ভার্চুয়াল এবং ইরেক্ট এইটা পাল্টে যাচ্ছে বিটুইন ফোকাস অ্যান্ড পোল। বাকিগুলো সবই দেখো রিয়েল ইনভার্টেড। ঠিক আছে, বুঝে ঠিক গেছে? আছে, ঠিক আছে। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের পিএসসি তে অনেক সময় দেয়। আচ্ছা, আরেকটা সবসময় মাথায় রাখবে, ইমেজ ফর্মড বাই কনভেক্স মিরর ইজ অলওয়েজ ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখবে, সব সময় ভার্চুয়াল হবে এবং ইরেক্ট হবে। এটা সবসময় মনে রাখবে যে উত্তল দর্পণে কিন্তু যে প্রতিবিম্ব পাওয়া যাবে, আমি যেখানেই বস্তুকে রাখি না কেন, যাই করি না কেন, সেটা অলওয়েজ ভার্চুয়াল এবং ইরেক্টই হবে। ঠিক আছে, এবারে পিএসসির ফেভারিট কোয়েশ্চেন, ইউজেস অফ কনকেভ মিরর কিরকম, কোথায় আমরা ব্যবহার করি, দাড়ি কাটার ক্ষেত্রে, শেভিং গ্লাস। ঠিক আছে, রিফ্লেক্টর অফ দ্য হেড লাইটস অফ দ্য ভেহিকল, সার্চ লাইট, যে কোনো গাড়ির যে হেডলাইট সেখানে ব্যবহার হয়, মানে যে গাড়ির চার চাকার। আচ্ছা, ইন অপথ্যালমোলজিস্ট, সে যে দাঁতের ভিতরে ছোট্ট একটা আয়না ঢুকিয়ে দেখে সেইটা। ঠিক আছে, সোলার কুকারে ব্যবহার হয়। আচ্ছা, এই চারটে মনে রাখলেই হবে মোটামুটি। আর ইউজেস অফ কনভেক্স মিরর, এটা খুবই ইজি, যে আমরা যেগুলো মানে রিয়ার ভিউর ক্ষেত্রে যখন গাড়িতে আমরা দেখি, ঠিক আছে, অ্যাজ এ রিয়ার ভিউ মিরর ইন আ ভেহিকল হুইচ, because it provides the maximum rear field view and image formed is always erect. তো উত্তল দর্পণ লাগিয়েছি মানে ইমেজ ইরেক্ট হবে, সেটা বোঝাই যাচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে কিরকম, কোথায় ব্যবহার হয়, গাড়ির আয়নাগুলো যেগুলো পিছন দিকে দেখি আমরা, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই কনভেক্স মিরর। আর কনকেভটা বলে দিলাম, দাড়ি কাটার, শেভিং এর ক্ষেত্রে যে আয়না, এটা একটা।
আচ্ছা, ডেন্টিস্টরা ব্যবহার করে, এটা একটা সোলার কুকার, এটা একটা, এই সবগুলো মোটামুটি থাকবে। এইটা হচ্ছে রিফ্লেকশন অফ এ মিরর এবং তার ইউজের সম্পর্কিত বিষয়। ঠিক আছে। আচ্ছা, ওই অ্যাম্বুলেন্সে যেটা থাকে ওইটা কনভেক্স দিয়ে মানে এটার সাহায্যে দেখি, তাই তো? ব্যাক সাইডে যেটা। হ্যাঁ। আর এটা যেটা বলছে না হেডলাইট অফ ভেহিকেল, ওইটা ওইটা কোনটায় থাকে, মানে এই এই যে কনকেভটা এই গাড়ির? যে গাড়ির যে সামনে যে দুটো থাকে না, ওখানে যে মিরর গুলো থাকে। তো ওখানে কাঁচ লাগিয়ে কোথায় দেখে? দেখে না, মানে ওই যে আলোটা যে আমি ফেলছি রাস্তা দিয়ে, ওটা তো একটা নির্দিষ্ট দূরত্বে আমাকে যেতে হবে, ফেলতে হবে, সেই অনুযায়ী তো মিরর আমাকে লাগাতে হবে না, আমি শুধু প্লেন ও গ্লাস আচ্ছা লাগাতে আচ্ছা, পারবো মানে মানুষের দেখার ক্ষেত্রে না, রাস্তা, ঠিক না। আছে ঠিক ওটা তো আছে। গাড়ির হেডলাইট, সার্চ লাইট, এগুলোর ক্ষেত্রে লাগানো হয়। বা দেখবে অনেক ক্ষেত্রে সমুদ্রের ক্ষেত্রে টাওয়ার টাওয়ার গুলো থাকে, ওখানেও অনেক সময় এই মিরর গুলো লাগানো হয়। ঠিক আছে। মেনলি পরীক্ষায় আমাদের এসছে সেভিং গ্লাসটাই বেশি এসছে। ঠিক আছে। আচ্ছা, এবার রিফ্র্যাকশন। আচ্ছা, তোমরা এবার একটু বলো রিফ্র্যাকশন সম্পর্কে কি জানো। এই রিফ্র্যাকশন পড়তে গেলে আমাদের এখানে এবার মাথা ঘামাতে হবে। এতক্ষণ পর্যন্ত আমরা মিডিয়াম বা মাধ্যমের কথা বলছিলাম না, কারণ আমরা সবসময় শুনেছি আলো যে মিডিয়ামে শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে চলে আসে, কিন্তু মিডিয়ামের ডেন্সিটির উপর কিন্তু আলো ডিপেন্ড করে যে কোন দিকে বেঁকবে। বেশি ঘনত্ব থেকে কম ঘনত্ব বা কম ঘনত্ব থেকে বেশি ঘনত্ব, এইগুলো প্রত্যেকটাই কিন্তু ডিপেন্ড করে যায় যে আলো কোন দিকে যাবে। ঠিক আছে। তো রিফ্লেকশন আর রিফ্র্যাকশনের মধ্যে এটাই পার্থক্য, যে এটা বলতে গেলে আমাদেরকে মিডিয়ামের কথা বলতে হবে। আচ্ছা, মিডিয়াম বলতে আমরা কি, একটাকে বলবো হচ্ছে ডেন্সার বা ঘন মিডিয়াম, একটাকে বলবো রেয়ারার বা লঘু মিডিয়াম। এবার লাইট দেখতে হবে যে ঘন মিডিয়াম থেকে লঘু মিডিয়ামে আসছে কিনা, না লঘু মিডিয়াম থেকে ঘন মিডিয়ামে যাচ্ছে। তো সেইটা আমরা একটা চিত্রের সাহায্যে দেখি। এই ধরো হচ্ছে আমার বিভেদ তল। ঠিক আছে। এইখানে ধরো হচ্ছে ডেন্সার, মানে ঘন ঘন মাধ্যমে বাংলায় লিখছি, আর এখানে হচ্ছে লঘু। ঠিক আছে। এরকম যদি কেস হয়, এইরকম যদি কেস হয়, তখন আমরা কি করব সেগুলো আমরা একটু দেখি। তো এইটা আমার কি, বিভেদ তলের ওপর অঙ্কিত অবিলম্বটা আমি আগেই আঁকছি। ঠিক আছে। নিয়ম হচ্ছে আগে রেটা যাওয়ার পর অবিলম্ব রাখতে হয়, আমি জাস্ট বোঝানোর জন্য আগে দেখাচ্ছি। তো আচ্ছা বলো, ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি লাইট যায়, আলো অবিলম্বের দিকে বেঁকে না অবিলম্ব থেকে দূরে সরে যায়, এটা বলো। বলো। সরে যাবে। তাই কি, মানে আমি বলতে চাইছি ফ্রম, যদি ধরো এয়ার টু ওয়াটার হয় এরকম, কে বলবে ঠিক করে বলো। আর লঘু থেকে ঘন হলে কি হবে? অবশ্যই ঘন থেকে যখন লঘু হয় তখন অবশ্যই সেটা সরে যায়, অবশ্যই। লঘুর দিকে সরে আসে, ওই অবিলম্বের দিকে আসে মনে হয়, এটা যেটা দেখো। যায় তার। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে আমার লঘু, এটা হচ্ছে আমার ঘন। এবার লাইট ধরো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাবে। ঠিক আছে। তখন কোনটা হবে? কোনটা হবে বলো? অবিলম্বের থেকে দূরে সরে যাচ্ছে, তাই তো? আচ্ছা, ঘন থেকে লঘুর দিকে গেলে কি হবে? এইটা হচ্ছে ঘন, এই ধরো লাইট যাচ্ছে এরকম, তাহলে এই হচ্ছে আমার অবিলম্ব অঙ্কিত, এখান থেকে দূরে সরে যাবে, দূরে সরে যাবে। তো এটাই হচ্ছে মেন থিঙ্কিং। এখান থেকে আমরা সংকট কোণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এগুলো সব পড়ি। তার মানে অবিলম্ব থেকে দূরে সরে যাবে, এটা যদি আমার থিটা হয়, বা এটা যাই কোণ হোক, এটাও যাই কোণ হোক, থিটা আমি ধরে নিলাম কিছু একটা। ঠিক আছে। তো অবিলম্ব থেকে সেটা কিন্তু দূরে সরে যাবে। এটাকে আমরা বলছি যে মানে ইন ইন মানে আসছে যেটা আলোটা, এই যে কোণটা, সেটাকে আই বলছি। আর যখন রিফ্র্যাক্টেড হয়ে বেরিয়ে যাচ্ছে, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, ইনসিডেন্ট অ্যাঙ্গেল আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলকে আমরা আর বলছি। ঠিক আছে। এরকম যখন কেস হবে তখন এরকম ছবি। আর যদি এই কেসটা হয়, যদি এরকম হয় উল্টো, ঘন থেকে না করে লঘু থেকে ঘন যদি আমরা নিই, লঘু থেকে ঘন, এটা যদি নিই, তাহলে কি হবে? অবিলম্বের দিকে সরে আসবে, তাই তো? এই হবে আলো। ঠিক আছে তো, বলো। হ্যাঁ। বেশ। আচ্ছা, এই হচ্ছে থিঙ্কিং আমার। এইটা হচ্ছে আমার অবিলম্বের সাথে অঙ্কিত আই, এটা হচ্ছে আর। ঠিক আছে। বেশ।
তো এইরকম ছবিগুলো হয় ঘন থেকে লঘু, লঘু থেকে ঘন। এবার যে যে কোনো একটা কালার বা যে কোনো একটা মিডিয়ামের একটা কনসেপ্ট থাকে, সেটাকে আমরা বলি প্রতিসরাঙ্ক। ঠিক আছে, আমরা প্রতিসরাঙ্ক কদিন আগে পড়ে এসেছিলাম, মিউ বলি আমরা যেটাকে। সেটা কি প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা বলে, সেটা হচ্ছে কিরকম, যে একটা মিডিয়াম থাকবে, সেখানে সেই মিডিয়ামে আলোর বেগ ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে আলোর বেগ, এইটা হচ্ছে প্রতিসরাঙ্ক। এবার যেরকম প্রতিফলনের কিছু সূত্র আছে, সেরকম প্রতিসরণেরও কিছু সূত্র আছে। প্রতিসরণের কি সূত্র আছে, যে ইনসিডেন্ট রে এবং রিফ্লেক্টেড রে অ্যান্ড নর্মাল, মানে আপতিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি এবং বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব আর ইন সেম প্লেন, একই তলে থাকে। এটা একটা যেটা যেটা একদমই প্রতিফলনের সাথে মেলে সেরকম। আরেকটা সম্পর্ক আমরা বলি, সেটা হচ্ছে স্নেলস ল। এটা অনেকবার পরীক্ষায় আছে, স্নেলস ল। এটা আমরা কি বলি, যে প্রতিসরণের ক্ষেত্রে যে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বা যে অ্যাঙ্গেলে আলোটা আসছে এবং রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল যে অ্যাঙ্গেল থেকে বেরিয়ে যাচ্ছে, এদের সাইনের মান, মানে সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল ডিভাইডেড বাই সাইন অফ রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল আর সমান সমান হচ্ছে 1 মিউ 2 বা মিউ, যাই হোক 1 মিউ 2 বা মিউ। মানে 1 মিউ 2 মানে কি, এখানে বুঝতে হবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে মিউ, তার আগে 1 আর 2 লেখা আছে। এটার অর্থ হচ্ছে কোনো মাধ্যমের সাপেক্ষে আর একটা মাধ্যম। ঠিক আছে, মানে এটা হচ্ছে মিডিয়াম 2, এটাকে যদি মিডিয়াম 2 বলি, মিডিয়াম 2 এর রেসপেক্টে মিডিয়াম 1, এটা মাপতে। বুঝতে পেরেছো এই জিনিসটা? আবার মিউ এর মান আমরা আগেও পড়েছি, সেটা হচ্ছে মিউ সমান সমান হচ্ছে সি বাই ভি, সি বাই ভি, এটা হচ্ছে মিউ এর মান। আবার আরেকটা হচ্ছে মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। এই দুটো ফর্মুলা, এই তিনটে ফর্মুলা মনে রেখে দেবে, অপশানে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তোমাকে এখানে সাইনের মান 30 বললো, ঠিক আছে, বা কিছু একটা বললো, আর এর মান কিছু একটা বললো, বলে মিউ বার করতে দিল, বা মিউ বলে দিল, সাইন আই এর মান বলে দিয়ে সাইন আর বার করতে দিল, এরকম হতে পারে। ঠিক আছে, এই হচ্ছে মেন থিঙ্কিং। বেশ, এইটা হচ্ছে এরকম। বোঝা গেছে তো জিনিসটা? বলো আগে এতদূর। হ্যাঁ। বেশ, বলো মমিতা, বলো ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। বেশ, এবারে আমরা কিছু জিনিস আরো এখানে দেখব, সেইগুলো আমরা একটু দেখে নিই, সেগুলো একটু জেনে নেওয়াটা আবশ্যক। আচ্ছা, এই গল্পটা আমি যা বললাম সেগুলো এখানটায় বলা আছে, সেটা আমাদের আর এই মুহূর্তে এখন লাগছে না, এটা বলে দিলাম আমি পুরোটা। ছবিটা আঁকলাম, এখানে ছবিটা আঁকা নেই। ঠিক আছে, আচ্ছা, এই যে বলছিলাম 1 মিউ 2, 1 নাম্বার এর রেসপেক্টে 2 এর, এটা বললাম। এখানে 1 মিউ 2 1 নিচে আছে, 1 নাম যেটা নিচে থাকবে সেটা রেসপেক্টে, সেটা সাপেক্ষে 1 মিউ 2, মানে 1 এর সাপেক্ষে 2 বলতে হবে। ঠিক আছে, মানে 1 নাম্বার থেকে 2 এর দিকে মুভ করছে, এরকম, মানে 1 মিডিয়াম থেকে 2 এর মিডিয়ামের দিকে মুভ করছে। এবার 1 মিডিয়ামটা লঘু ঘন সেটা চিত্রের উপর ডিপেন্ড করবে, কিন্তু 1টা যদি নিচে, এখানে কি ছিল 1 উপরে ছিল, এখানে 2 ছিল, তাই 2 এর রেসপেক্টে 1 বলেছিলাম। আর এখানে কি 1 আমি নিচে লিখেছি 1 মিউ 2, এর মানে হচ্ছে 1 মিডিয়ামের রেসপেক্টে 2। ঠিক আছে, এইটা। আচ্ছা, এরপরে আমাদের আরো ইম্পর্টেন্ট টপিক আছে, সেইগুলোতে আমরা আসছি পরপর। এখানে কিছু জিনিস আরো আমাদের বুঝতে হবে ছোট ছোট, সেগুলো মানে পরীক্ষায় মানে আসবেই, এরকম একটা বিষয় থাকে এখানে। ঠিক আছে, আচ্ছা, মিউ এর ডেফিনেশনটা আগেই বলেছি সেটা। এবারে কি বলছে, দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম ইজ ডিফারেন্ট ফর ডিফারেন্ট কালার্স। আমি যদি এই এক্সপেরিমেন্ট একটা আলোকে ঘন থেকে লঘুতে পাঠাই এবং টোটাল মিডিয়ামটা আমি রেড কালারের নিই, গ্রিন কালারের নিই, তাহলে ডিফারেন্ট কালারের উপর কিন্তু সেটা ডিপেন্ড করে যাবে মিউ। কেন মিউ ডিপেন্ড করে যাবে? কারণ মিউ প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা আমি পড়িয়েছি। ল্যামডা মানে কি তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে বিভিন্ন লালের একরকম তরঙ্গ দৈর্ঘ্য, নীলের একরকম, সবুজের একরকম, বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে। এই জন্য কিন্তু আমার কোন মাধ্যমে কি রঙে করছি তার উপর কিন্তু মিউ ডিপেন্ড করবে, এটাই বলা হচ্ছে। এবার ল্যামডা যদি বাড়ে তাহলে মিউ কমবে। ল্যামডা কখন বাড়বে? আমি যদি লাল আলো নিই, আমি লাল মানে যদি আমি ভিপ জিও রাখি, ভিপ জিওর, তাহলে ভি থেকে লাস্টে গিয়ে আমার আর হয়, তাহলে আর লাস্টে আছে এর কি তরঙ্গ দৈর্ঘ্য বেশি, আর ভি প্রথমে আছে তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে আমি ভায়োলেট রে যদি নিই, সেটার মানটা কত, খুব ছোট, তাহলে মিউ এর মান বাড়বে। আর যদি আমি আর নিই, আর এর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাহলে মিউ এর মান কমবে। বোঝা গেছে? বলো এই জায়গাটা। আমি অল্প অল্প করে বলছি আর জিজ্ঞেস করছি যে তোমরা বুঝছো কিনা জায়গাগুলো। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, বেশ, এবার দেখো, এবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ এ মিডিয়াম
আচ্ছা ডিক্রিজ ইনক্রিজ বলে দিলাম। আচ্ছা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তাপমাত্রা। সেটা কি হয়, টেম্পারেচার যদি বাড়ে তাহলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ডিক্রিজ করে, আর টেম্পারেচার যদি কমে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম বাড়ে। এটা একটু মনে রাখবে, এই থিওরিটা এখানে গোটাটা আমি থিওরির উপরেই আছি, ঠিক আছে। আচ্ছা ফ্রিকোয়েন্সি অ্যান্ড ফেজ, ফ্রিকোয়েন্সি এবং ফেজ ডু নট চেঞ্জ বাট ওয়েভলেন্থ অ্যান্ড ভেলোসিটি চেঞ্জ। এখানে দেখো ব্র্যাকেট দিয়ে আমি লিখেছি, মানে একটা লাইট একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে গেল। ধরো আমি জলের তলা থেকে সূর্যকে দেখছি, ঠিক আছে, তাহলে লাইট প্রথমে কি উপরে আছে বায়ুমণ্ডলে, আমি ঢুকে আছি জলের তলে, পুকুরের তলা থেকে তাকিয়ে আমি দেখছি, আমি কিন্তু ঘন মাধ্যমে আছি, লাইট আছে উপরে, সূর্য উপরে, উপরে মানে বায়ু মাধ্যমে, তাহলে উপরটা লঘু মাধ্যম, আমি রয়েছি ঘন মাধ্যম। তাহলে আমি যখন সূর্যকে তলায় দেখবো আমি কিন্তু সেই হলুদ রঙের সূর্যকেই দেখবো, তার মানে কি ওর ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়নি। তাহলে মাধ্যম চেঞ্জ যদি হয়, লাইটের কোন জিনিস পরিবর্তন হয় না, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি মানে কম্পাঙ্ক, এবং ফেজ, এই দুটো কিন্তু পরিবর্তন হয় না। আর এই কথাটা তোমাদের কিন্তু একদম মাথায় গেঁথে নিতে হবে, বোঝা গেছে? কম্পাঙ্ক আর ফেজ, ফেজ দশা। আচ্ছা মানে তুমি একটা সুইমিং পুলের তলা থেকে বা পুকুরে যদি ডুবে থাকো, ঠিক আছে, তুমি সূর্যকে দেখলে বা গাছকে দেখলে, সবুজটাকে তো সবুজই দেখো, অন্য কালার তো দেখো না, হুম যতক্ষণ না পর্যন্ত রঙিন কাঁচ তুমি চোখে ব্যবহার করছো। তাহলে কি তোমার মাধ্যম চেঞ্জ হলো, সবই হলো, কিন্তু ফ্রিকোয়েন্সি পাল্টালো না। যখনই ফ্রিকোয়েন্সি পাল্টালো না বা ফ্রিকোয়েন্সি যখন কনস্ট্যান্ট থাকলো, তখন আলোর রংটাও পাল্টালো না। ল্যামডা এবং ফ্রিকোয়েন্সি এই দুটো তো শব্দে তোমরা পড়ে এসছো যে ইনভার্সলি প্রপোর্শনাল। এবার ফ্রিকোয়েন্সি চেঞ্জ নয় মানে ল্যামডাটা হলো না। এবার রং পরিবর্তন হওয়া মানে হচ্ছে ফ্রিকোয়েন্সির চেঞ্জ। মানে আমি ওপরে দেখলাম সূর্য হচ্ছে হলুদ, আমি জলের তলায় ঢুকে সূর্যকে দেখছি সবুজ, তার মানে ফ্রিকোয়েন্সি পাল্টে গেছে, ঠিক আছে, এই জিনিসটা বেশ। ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন জিনিসটা কেমন, মাধ্যম কি হতে হবে সেইগুলো আগে দেখো। আচ্ছা এই আমার বিভেদ তল, এই আমার ধরো অভিলম্ব, আমি কথার কথা বলছি, এঁকে নিচ্ছি আগে। আচ্ছা এবার লাইট কি হবে, লাইট ঘন থেকে লঘুতে যাবে, এই আমার মিডিয়াম, এই গেল। আচ্ছা ভালো করে কনসেপ্টটা বুঝবে, ঠিক আছে। প্রথম কন্ডিশন কি হতে হবে, ঘন থেকে লঘু, এটা আমার ফার্স্ট কন্ডিশন, ঘন, এটা হচ্ছে লঘু। লঘু মানে এটা পুরোটা, কিসের বলছো, সংকট কোণের? এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, হ্যাঁ আচ্ছা এটা জানো তো নিশ্চয়ই। তো ঘন হ্যাঁ থেকে, শুনে তো ভুলে গেছি। হ্যাঁ ঘন থেকে লঘুতে যেতে হবে আমার, ঠিক আছে। এইটা হচ্ছে আমার আর। আচ্ছা আগের ছবিতে বোধহয় আরটা আমি অবিলম্বের সঙ্গে আঁকিনি, এইদিকে এঁকেছিলাম, ওটা হবে না, অবিলম্বের সঙ্গেই আঁকতে হবে, ঠিক আছে। আগের ছবিটা একটু পাল্টে দিই, এইখানে আরটা আমি ভুল এঁকেছিলাম, খেয়াল করিনি, এখানে ঠিক এঁকেছিলাম আরটা, কিন্তু এইখানে হবে আরটা, ঠিক আছে, এইটা হবে, এটা হবে না। সবসময় অবিলম্বের সঙ্গে কোণ করতে হবে, ঠিক আছে, এটা রুল। তো ঘন থেকে লঘুতে যখন যায়, আলো অবিলম্ব থেকে কি হয়, দূরে সরে যায়, ঠিক আছে, এটা প্রথম কন্ডিশন। এবারে আলোটা কোথায় ছিল, ধরো এই পি পজিশনে ছিল, আমি বোঝাচ্ছি বুঝে বুঝে দেখো, পি পজিশনে ছিল। পরে আমি কি করলাম, আরেকটু কোণটাকে বাড়িয়ে দিলাম, মানে কি করলাম, এই আলোটাকে এইখানে নিয়ে এলাম, ধরো এই আলোটাকে আমি নিয়ে আসছি হচ্ছে এই জায়গাটা, তখন কি হবে, এদিকের কোণটা আরেকটু এরকম হয়ে যাবে। আচ্ছা তারপরের ক্ষেত্রে আলোটাকে আমি নিয়ে এলাম এইখানটায়, তখন কোণটা কি হবে, একদম ধরো বিভেদ তল ঘেঁষে যাবে, ঠিক আছে, এই। তাহলে কি হচ্ছে দেখো, আমি প্রথমে যে হলুদ রশ্মিটা এঁকেছিলাম সেটা এই কোণ করেছিল, তারপরে কালো রশ্মিটা দেখো এখানে এই আরেকটা আইকন করলো, তারপরে দেখো নীল রশ্মিটাও এখানে একটা বড় আইকন করলো। তাহলে আমি যত বিভেদ তলের দিকে আমি সরতে থাকছি, এদিকে প্রতিসৃত রশ্মি বা রিফ্র্যাক্টেড রশ্মিটাও কিন্তু বিভেদ তল ঘেঁষে যাওয়ার প্রবণতাকে বৃদ্ধি করছে, তাই তো। এবার এমন একটা সময় আসবে যে এইখানে একটা পার্টিকুলার কোণের জন্য প্রতিসৃত রশ্মিটা সম্পূর্ণ বিভেদতল ঘেঁষে যাবে, যেটা আমি নীল রং দিয়ে দেখাচ্ছি, সম্পূর্ণ বিভেদতল ঘেঁষে যাবে। যে আপতন কোণের মানের জন্য প্রতিসৃত কোণের মান একদম 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে এইখানে আটটা কি, যদি এই কোণ দিয়ে যায়, এই কোণ দিয়ে যায়, তাহলে কি এই অভিলম্বের সঙ্গে কোণটা কত করলো, মানে এটা আমার অভিলম্ব ছিল, এই কোণটা কত করলো, 90 করলো। এইখান থেকে রশ্মিটা এমনভাবে গেছিল, এইভাবে বিভেদতল ঘেঁষে গেল। তাহলে যখন প্রতিসৃত রশ্মি অভিলম্বের সঙ্গে কোণ 90 ডিগ্রি করছে, আপতিত কোণে যে মানের জন্য, সেই কোণটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবং কন্ডিশন কি, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমই হতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। এবার ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের, হ্যাঁ বলো। আচ্ছা
হ্যাঁ বোঝা গেল, আমি শুনতে পাইনি, বলো। বললাম ঠিক আছে। বেশ। আচ্ছা, সংকট কোণের মান আমরা থিটা সি দিয়ে বার করব। এটার মান হচ্ছে, লিখে নাও, সাইন ইনভার্স 1/μ। তোমাকে একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে দেবে, ধরো বলে দিল হচ্ছে কত বলবো, 2 বলে দিল, 2 মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল 2। বললো সংকট কোণের মান নির্ণয় করো। তুমি কি করবে, থিটা সি বার করবে সমান সাইন ইনভার্স 1/2। আচ্ছা, তোমরা এই মানগুলো এখন অতটা মনে নেই। সাইন 30 এর মান কত, সাইন 45, সাইন 0, সাইন 60 আর হচ্ছে সাইন 90। এই কটা মান আমি লিখে দিচ্ছি, তোমরাও নোট করে নাও। সাইন 90 এর মান 1, সাইন 30 এর মান হাফ, সাইন 45 এর মান 1/√2, সাইন 0 এর মান 0 আর সাইন 60 এর মান হচ্ছে √3/2। তাহলে এখানে বেরিয়েছে কারণ সাইন ইনভার্স হাফ। ইনভার্স টিনভার্স নিয়ে তোমাদের ভাবার দরকার নেই, তোমরা শুধু এখান থেকে দেখবে ব্র্যাকেটের ভিতরে কত টার্ম আছে, হাফ আছে, মানে থিটা সি এর মান হচ্ছে 30 ডিগ্রি। বুঝতে পারলাম? যদি এখানে ব্র্যাকেটের এখানে যদি √3/2 আসতো, তাহলে কি করতাম, তাহলে আমরা লিখতাম হচ্ছে সাইন 60। তো মিউর মান যদি 1 লিখতাম, তাহলে কত, সংকট কোণের মান 90, এরকম ভাবে অঙ্ক করতাম। ঠিক আছে, এটা হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের কনসেপ্ট। এবার আমরা আসছি হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটাও ছবি দিয়ে বুঝতে হবে, শুধু লেখা দিয়ে বুঝলে হবে না। বই লেখা তোমরা পড়বে, আমি জাস্ট বলে দিচ্ছি। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এটা বুঝতে হবে। সেম কন্ডিশন, দেখো নামটা প্রতিফলন, ঠিক আছে, কেন টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন হলো না কেন, সেটা বুঝবো আমরা। এখানে আমরা এতক্ষণ পড়ছিলাম রিফ্র্যাকশন, কিন্তু হঠাৎ করে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলন শব্দটা ব্যবহার করছি, প্রতিসরণ ব্যবহার করছি না। আমরা তো বলতে পারতাম টোটাল ইন্টারনাল রিফ্র্যাকশন, কিন্তু বলি না, রিফ্লেকশনই, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনই বলি কথাটা। কেন, সেটা বোঝো থিওরিটা। এই হচ্ছে আমার বিভেদ তল, এই আমার হচ্ছে বিভেদ তলের উপর অঙ্কিত অভিলম্ব। এবার আমি রশ্মিগুলো একটার পর একটা আঁকছি। দেখো, প্রথমে মনে করো, আচ্ছা আগে মিডিয়ামটা দেখো, এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে লঘু। তাহলে লাইট কি করবে, ঘন থেকে লঘুর দিকে যাবে, এই গেল, তারপর এখান থেকে এই গেল। আচ্ছা, তারপরে লাইট মনে করো আরেকটু অবিলম্ব থেকে দূর থেকে শুরু করছি, এরকম। তাহলে এ কি করবে, অবিলম্ব থেকে আরেকটু দূরে যাবে। তারপর এটা কি করছি, অবিলম্ব থেকে এরকম একটা অ্যাঙ্গেল দিচ্ছি, লাইট ধরো বিভেদ তল ঘেঁষে গেল, একদম বিভেদ তল ঘেঁষে। তারপরে ধরো লাইটটা এরকম নিচ্ছি, যে এরকম, ব্ল্যাকেই দেখাচ্ছি, এটা ব্লু দেখাই, হ্যাঁ এরকম, এরকম যদি আমি আঁকি এরপর একটা আর একটু ইয়েতে আঁকার পর, এটা এই সবুজটা কি করেছিল, অবিলম্বের থেকে একদম বিভেদ তল ঘেঁষে গেছিল, মানে এই তল বরাবর ঘেঁষে গেছিল, আমি এঁকে দেখাচ্ছি। এই যে নীল আলোটা আঁকলাম, আমি ঘন থেকে লঘুতে যাচ্ছিলাম, ও কি করলো, সবুজ আলোটা তো অলরেডি বিভেদ তলের উপর দিয়ে চলেই গেছে, তারপরেও কোণটা আমি বাড়িয়ে গেছি, তাহলে কি হবে, ও আর বিভেদ তল দিয়ে যেতে পারবে না, এবার নিচের দিকে আসতে হবে। যেই এই সিনারিওটা তোমার তৈরি হয়ে যাবে, নিচের দিকে আসতে হবে, সঙ্গে সঙ্গে কোণটা কি করবে, এই এই যে কোণের আই এর, এবার মানগুলো দেখো। প্রথমে আমি হলুদ কি এঁকেছিলাম, প্রথমে আমি এইটা বলেছিলাম হচ্ছে আই, এটা কোণ এঁকেছিলাম, তারপরে তখন এইটা পেয়ে গেছিলাম, তারপরে আমি কি পেয়েছিলাম, এইটা, তখন এইটা পেয়ে গেছিলাম, তারপরে যখন আমি সবুজটা আঁকলাম, তখন পেয়ে গেছিলাম হচ্ছে এইটা। এটা একদম, এই সবুজটা কি ছিল, সবুজটা ছিল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। কারণ দেখো, সবুজ রশ্মিটা বিভেদ তল ঘেঁষে গেছে, যেই সবুজ থেকে আমি নীলে চলে এলাম, তখন কোণটা হলো হচ্ছে এখানে হচ্ছে আই, এবং এই কোণের জন্য এটা বিভেদ তলের পরিবর্তে বিভেদ তলের নিচ দিয়ে চলে গেল, মানে ঘনমাধ্যম থেকে রশ্মি গিয়ে যদি ঘনমাধ্যমেই ফিরে আসে, সেই ঘটনাটা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে। এটাকে আমরা বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এবং এই ধরনের সিনারিও তখনই হয় যদি আমি ঘন মাধ্যম থেকে লাইট লঘু মাধ্যমে পাঠাই। ঠিক আছে, এবং এর বেসিক অ্যাপ্লিকেশন কি, বেসিক অ্যাপ্লিকেশন হচ্ছে স্পার্কলিং অফ ডায়মন্ড, হিরে চকচক করে যেটা, ঠিক আছে, বা তোমার মরিচিকা, মানে মরুভূমিতে মরিচিকা, এটা হয়, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো। এবার কনসেপ্ট হচ্ছে এইটা, তুমি হয়তো গল্পটা পড়বে, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে। তার মানে কি, যখন আমি টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে, মানে সংকট কোণের থেকে বেশি কোণে আপতিত হতে গেলে, যদি সংকট কোণের থেকে বেশি কোণে আলো আপতিত হয়, তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা যাবে।
কনসেপ্টটা বোঝা যাচ্ছে? হয় তখন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় যদি যদি আলো ঘন থেকে লঘুতে যায়। এগুলোই পড়েছিলে তো ছোটতে? ঠিক আছে, এই হচ্ছে সিনারি। এইটা এবার কিছু কোয়েশ্চেন থাকে, তারা কেন মিটমিট করে, এই সমস্ত জিনিসগুলো। এবার তারা মিটমিট করার বিষয়গুলো পরে পরে আমি বলে দেবো, তোমরা একটু দেখবে তারা কখন মিটমিট করে সেটা, বা আমি মিটমিট করছে তারা এটা বুঝতে পারি কি করে সেটা একটু বলে দিই, তাহলে সুবিধা হবে জানলে। ধরো আমি, ধরো এখানে ধরো সাপোজ শ্রেয়া দাঁড়িয়ে আছে এখানটায়, ঠিক আছে, এই হচ্ছে আমার অ্যাটমসফিয়ার, এইখানে তারা আছে, এখানে বায়ুমণ্ডল মেঘ আছে, সব আছে, ঠিক আছে, বিভিন্ন ঘনত্বের লেয়ার আছে, কোথাও ঘনত্ব বেশি কোথাও ঘনত্ব কম, এরকম রয়েছে, ঠিক আছে। এবার শ্রেয়ার তো চোখটা তো শ্রেয়ার ফিক্সড, শ্রেয়া দেখছে তারাটাকে, কিন্তু ও দেখছে মিটমিট করছে। তারা থেকে যে আলোটা আসছে সেটা ধরো, এটা ধরো হচ্ছে ঘন, এটা ধরো লঘু। তাহলে তারা থেকে যে আলোটা আসছে শ্রেয়া দেখছে এরকম, ঘন থেকে লঘু মনে হচ্ছে এরকম সরে গেল। আবার পরের মিডিয়ামটা ধরো হচ্ছে ঘন, তারপর একটু দূরে সরে গেল, আবার পরের মিডিয়ামটা লঘু। তাহলে শ্রেয়ার চোখটা তাকিয়ে আছে এরকম ভাবে সোজা, কিন্তু তারাটা কি করছে, তার আলোর ডিরেকশনটাকে ঘন লঘু করে ডিরেকশনগুলো অবিলম্ব থেকে দূরে যাচ্ছে, মানে কাছে আসছে, এই করছে। শ্রেয়া তখন দেখছে আলোটা মিটমিট করছে, মানে একবার সে আলোটাকে দেখছে একবার সে আলোটাকে দেখছে না, এই জিনিসটাই হচ্ছে আলাদা মিটমিট করা। বুঝতে পারলে? হ্যাঁ বুঝেছি। মৌমিতা, এটা ঠিক আছে তো? ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে অপটিক্যাল ফাইবার, এটা সম্পর্কে তোমাদের খুব ডিটেলে লাগবে না। অপটিক্যাল ফাইবারটা কি, এটা দিয়ে এটা শুধু জানতে হবে 1000 বা লক্ষাধিক এরকম কোন রেঞ্জের যদি কোয়ার্টজ গ্লাস থাকে, 1000 বা লক্ষাধিক কোয়ার্টজ গ্লাস দিয়ে তৈরি যে তার, সেটাকে আমরা বলি হচ্ছে অপটিক্যাল ফাইবার, এবং এর প্রতিসরাঙ্কের মান হয় 1.7। ঠিক আছে, নোটটা তো তোমাদের পিডিএফটা সবই আছে, সেখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের অ্যাপ্লিকেশন কি, এটা আমাদের দেখতে হবে। আচ্ছা, অপটিক্যাল ফাইবারের অ্যাপ্লিকেশন কি, বিভিন্ন ধরনের যে তারগুলো আছে ইন্টারনেটের, দেখবে এখন বাড়িতে বাড়িতে কেবল ইন্টারনেট হয়, সেগুলো সব অপটিক্যাল ফাইবার, ঠিক আছে। বা ডাক্তার যে এন্ডোস্কোপি করছে সেগুলো সবই যে তার ব্যবহার করছে সেগুলো অপটিক্যাল ফাইবার মেইনলি, ঠিক আছে। কেন ব্যবহার করা হয়, এমনি তার দিয়ে যখন তরঙ্গ যায়, তার যা গতিবেগ, তার যা স্পিড, তার থেকে বহু গুণের স্পিড বেশি হয় অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে, তাহলে দ্রুত একটা ট্রান্সমিটার থেকে একটা জেনারেটর, বা একটা ট্রান্সমিটার থেকে একটা রিসিভারে খুব তাড়াতাড়ি আলো কিন্তু পৌঁছে যাবে। এই কনসেপ্ট কিন্তু অপটিক্যাল ফাইবারে আছে, এবং এর স্ট্রেংথ অনেক বেশি। অনেক সময় দেখবে বাজ পড়লে বলা হতো যে নিভিয়ে রাখো ফ্যান, আলো, লাইট, কিন্তু আমরা যদি সমস্ত জিনিস অপটিক্যাল ফাইবারে করতে পারতাম বা পারি, তাহলে আমাদের এগুলো করবে না, কারণ অপটিক্যাল ফাইবার কিন্তু বিদ্যুৎকে আকর্ষণ করবে না, ঠিক আছে। এই জিনিসগুলো ব্যাপারগুলোর মধ্যে অল্প অল্প থাকে। আচ্ছা, এবার আমরা চলে আসছি লেন্সে। লেন্সের দুটো পার্ট, একটা আছে কনকেভ আর কনভেক্স, ঠিক আছে। এইটা কনকেভ আর কনভেক্স, এই জিনিসটা করবো আমরা। কনকেভ কি বলো? অবতল। কনভেক্স হচ্ছে উত্তল। ছবিগুলো দেওয়া আছে, ছবিগুলো দেখবে। এই যে বিন্দু ও, এই বিন্দুটাকে বলে হচ্ছে আমরা আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র থেকে এই দূরত্বটাকে বলি হচ্ছে ফোকাস, আর এটাকে বলি বক্রতা ব্যাসার্ধ। দুটো লেন্স এঁকেছে, আমরা কি করি, একটা আঁকি এরকম। আর এখানে যেহেতু দুটো লেন্স একসাথে জোড়া আছে, তাই দুটো দর্পণ একসাথে জুড়ে তৈরি হয়েছে, তাই জন্য এটাকে আমরা লেন্স বলছি। তো এটা এরকম অপশনে থাকে, এরকম গোল, এরকম পাতার মতো দেখতে, এটা হচ্ছে উত্তল আর এটা হচ্ছে অবতল। এই হচ্ছে মেন থিং। এবার তোমাদের কোথা থেকে কি ইমেজ ফর্ম হয় অত তোমাদের এখানে কিছু জিজ্ঞেস করবে না, আর প্রয়োজনীয়তাও নেই। আচ্ছা আচ্ছা, লেন্স সংক্রান্ত ফর্মুলা বা লেন্স সংক্রান্ত কনসেপ্ট বেসিক্যালি কার কাছে পেয়েছি, সেটা হচ্ছে নিউটন। নিউটন আমাদের কিন্তু দিয়েছে লেন্স সংক্রান্ত, নিউটন ফর্মুলা বলে আছে একটা। এবার লেন্সের ক্ষমতা, লেন্সের ক্ষমতা বার করার সূত্র কি, ক্ষমতাকে বলে হচ্ছে পি পাওয়ার সমান সমান হচ্ছে 1 বাই লেন্স ফোকাস, লেন্সের ফোকাস। উত্তল অবতল তোমার এখনই বোঝার দরকার নেই, ঠিক আছে। আমি বলছি উত্তল অবতল বুঝতে হবে। এবার এই যে ফোকাসটা, সেটা এই যে উত্তরটা, মানে তোমাকে যদি একটা বলে দেয় যে একটা লেন্সের ফোকাস হচ্ছে 50 সেমি, তুমি বলো পাওয়ার কত, পি সমান কত, তুমি কিন্তু বলতে পারবে না। কেন?
লেন্সটা কি লেন্স তোমাকে বলছে না, উত্তল না অবতল। যদি উত্তল এবং অবতল তোমাকে বলে দেয়, সেই অনুযায়ী কিন্তু ফর্মুলা চেঞ্জ হবে। তাহলে পাওয়ার সমান কি 1/f। এবার উত্তল না অবতল দেখো, যদি বলা হয় যে কনভেক্স লেন্স, তাহলে উত্তর হবে পজিটিভ, এবং কনকেভ লেন্স হলে উত্তর হবে নেগেটিভ। মানে কি বলছে বলো, বুঝিয়ে বলো, কনভেক্স বলতে কি আর কনকেভ বলতে কি বোঝাচ্ছে বলো। কনভেক্স মানে কি, উত্তল, তাই তো। হ্যাঁ, যদি কনভেক্স মানে তো অবতল না উত্তল, কনভেক্স, হ্যাঁ না, উত্তল উত্তল উত্তল, না, কনভেক্স কনকেভ মানে, তো অবতল। হ্যাঁ কনকেভ মানে অবতল। ঠিক আছে, কনভেক্স মানে হচ্ছে উত্তল। দেখো না, কনকেভ বানানটা দেখো, বুঝে যাবে। কনকেভ, CAVE, এটা কি, আর কনভেক্সটা দেখো, আমি এটাই মনে রাখি। এ ফর অবতল আছে, এভাবে মনে রাখি। এবার তুমি একটু চেক করে নাও তার, ঠিক আছে, ঠিক আছে, আমি কিন্তু তাই জানি, এবার তুমি দেখো। আচ্ছা, কনকেভ মানে অবতল, এ আছে তাই অবতল, ঠিক আছে। আচ্ছা, এবার পাওয়ারের ক্ষেত্রে যদি আমরা বলছি যে কনকেভ হবে, যদি বলে এই যে 50 সেমি এফটা বলেছে, এটা যদি কনকেভ মিরার হয়, তাহলে পি এর আগে মাইনাস দিতে হবে, এখানে একটা এফ এর আগে মাইনাস দিতে হবে। আর পি হচ্ছে 1/f, এখানে পজিটিভ কখন হবে, যখন কনভেক্স হবে। তাহলে একটা লেন্সের ফোকাস 50 সেন্টিমিটার, এটার অর্থ হচ্ছে কোনো অর্থ নেই। যদি একটা বলে যে একটা অবতল লেন্সের ফোকাস 50 সেন্টিমিটার, এ পাওয়ার কত, তখন পাওয়ারের উত্তর আসবে p ইকুয়ালস টু -1/50। এবার আসছে একক। এককটা কি, একক হচ্ছে ডয়াপ্টার, ঠিক আছে, ডয়াপ্টার, বুঝতে পারলাম। একক হচ্ছে ডয়াপ্টার, ডি। আচ্ছা, এখানে দুটো জিনিস দেখো, এই 1/f যখন এই আকারে আমি লিখছি, এটা হচ্ছে এসআই। আর যদি p ইকুয়াল টু আমি 100/f লিখি, এটা হচ্ছে সিজিএস। তোমার কাজ হচ্ছে ডয়াপ্টার পড়ার আগে সিজিএস, এসআই এগুলো সব দেখে নেওয়া। এখানে 50 সেমি বলেছিল, 50 সেমি, ঠিক আছে। তোমাকে এবার হিসেব মতো তোমাকে দেখতে হবে 100/f লিখবো কখন, 1/f লিখবো। 1/f টাই বেশি দেবে। তোমার যদি এরকম 50 সেমি বলে, 50 সেমিকে তুমি মিটার করো, মানে কত দিয়ে ভাগ, 100 দিয়ে ভাগ, তাই তো, 5 দুগুণে। তাহলে p কত আসছে, 1/5 দুগুণে 10, মানে 1/2। এটা আমি 50 সেন্টিমিটারকে মিটার করছি, 50/100 করো, তাহলে কত আসছে, 1/2, 1/2। এটা কার আসছে মান, f এর মান আসছে। তোমার ফর্মুলা কি, 1/f, তাহলে 1/1/2, তাহলে p সমান হচ্ছে 2। এইবারে প্রশ্ন হচ্ছে ঠিক কি ভুল, মিরার যদি কনকেভ বলতো তাহলে মাইনাস লাগাতে হতো, মিরার যদি কনভেক্স বলতো তাহলে প্লাস লাগাতে হতো, ঠিক আছে। এই হচ্ছে পাওয়ার। আর যদি সেন্টিমিটারে বলতো, আমি 100/f করেছি, তুমি ডিরেক্ট এখানে বসাতে পারতে 100/50, তাহলে ডিরেক্ট আসতো উত্তর 2। তাহলে তোমাকে এই সেন্টিমিটারকে মিটারে ট্রান্সফর্ম করতে হতো না। এই জায়গাটা বোঝা গেছে কি? বলছি এসআই আর সিজিএস টা কখন এ করছো? যদি তোমাকে এখানে 50 মিটার বলে, তুমি মনে করো একটাই ফর্মুলা মনে রেখেছো, কথার কথা বলছি, ঠিক আছে। আরেকবার বুঝে নাও, ফর্মুলা হচ্ছে p ইকুয়ালস টু +-1/f। আমি কখন প্লাস বসাবো মাইনাস বসাবো পরে আমি আসছি। আমাকে বলা হলো f হচ্ছে 2 মিটার, ঠিক আছে, f হচ্ছে 2 মিটার, এরকম বলা হলো। তখন আমি ডিরেক্ট আমি অ্যান্সার বসাবো p ইকুয়ালস টু 1/2। এবার আমাকে তো জানতে হবে, এই যে 2 মিটার বললাম, এই যে আমি লেন্সটা বলেছি, সেই লেন্সটা উত্তল না অবতল। যদি অবতল বলে তাহলে -2 হবে, যদি উত্তল বলে +2 হবে। বুঝতে পারলাম। এটা হচ্ছে মিটার থাকলে, এসআই থাকলে তখন উত্তর অ্যান্সারটা কি হবে, p ইকুয়াল টু 1/2 ডয়াপ্টার, ঠিক আছে, ডয়াপ্টার হবে। এইবার আমি বলছি, ধরো এরকম বললো যে ফোকাস হচ্ছে 50 সেন্টিমিটার, তাহলে পি কত, পি তো তোমাকে ডয়াপ্টারেই আনতে হবে। আর তোমার এই ফর্মুলাটা কখন দেবে, যখন মিটারে থাকবে। আমি এখানে 2 মিটার বলেছি, আর এখানে অঙ্ক করতে দিয়েছি 50 সেন্টিমিটারে। তাহলে তোমাকে কি করতে হবে, এখানে 50 কে সেন্টিমিটার থেকে মিটারে আনতে হবে, মানে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে উত্তর আসবে হাফ মিটার। তাহলে পি এর জায়গায় তুমি ফর্মুলা বসাও, 1 প্লাস মাইনাস দিয়ে দাও, পরে বলছি 1/f। তাহলে p ইকুয়ালস টু +-1/1/2, তাহলে আসছে শুধু হচ্ছে 2। এবার +-2 বেরিয়েছে। এবার দেখো কনকেভ না কনভেক্স বলেছে প্রশ্নে, যদি কনভেক্স বলে পজিটিভ বসাও, কনকেভ বলে নেগেটিভ বসাও। বুঝতে পারলাম, এই অবধি বোঝাতে পেরেছি। হ্যাঁ ঠিক আছে। বেশ, এইবারে আমাকে বলা হলো যে এই ট্রান্সফরমেশনটা তুমি করলে না,
তোমাকে বলা হলো এই ফর্মুলাটা, এটা তো এসআই এর তুমি বলছো মিটার বলে, এটাই যদি সিজিএস এ হয় কেমন হবে দেখতে, তখন ফর্মুলাটা হয়ে যাবে হচ্ছে পি ইকুয়াল টু 100/f, এর আগেও প্লাস মাইনাস থাকবে। এইটা হচ্ছে সিজিএস এর ফর্মুলা, সিজিএস। এবার আমার এই অঙ্কটাই যদি এখানে বসিয়ে করতে হতো, তাহলে আমি ডিরেক্ট 50টাকে এখানে বসাতাম, কারণ 50 সেন্টিমিটার বলেছে এটা সিজিএস, আমি এখানে ডিরেক্ট 50 বসাতাম, তাহলেও আসতো 2। তাহলে আমাকে আর এই ট্রান্সফর্মটা মিটারে করতে হতো না। বুঝতে পেরেছি? না বুঝতে পারলে বলো। হ্যাঁ। এইটা তো মোটামুটি এগুলো একটু পড়বে এই অবধি, ঠিক আছে? এরপরে আমি প্রিজম এবং ডিসপারশন অফ লাইট এগুলো নিয়ে কালকেই চ্যাপ্টারটা শেষ করে দেবো, ঠিক আছে? কালকে 4টে থেকে আছে, আর সন্ধ্যা থেকেও আছে। মোটামুটি এই অবধি থাক এখন।